আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার এক সপ্তাহ পরে রসায়নের বিক্রিয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ইতিমধ্যে যেগুলো আলোচনা হয়েছে আশা করি তোমরা বাসায় পড়েছো এবং পড়ছো। তো শিক্ষার্থীরা বোর্ডে একটু লক্ষ্য করো তোমরা, আমি কতগুলা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলি হচ্ছে তোমরা উঠিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমানুকরণ বিক্রিয়া বলতে কি বুঝো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দহন বিক্রিয়া বলতে কি বুঝো। 3 নম্বর বিক্রিয়া হচ্ছে আমরা গত ক্লাসে কতগুলি বিক্রিয়া আলাদা আলাদা করে শিখিয়েছিলাম, সেগুলিকে একত্রিত করে আমরা কতগুলি উদ্দীপক ব্যবহার করে প্রশ্ন তৈরি করেছি। সেটা হচ্ছে নিম্নলিখিত বিক্রিয়াগুলি কোনটি, কোন ধরনের, কারণ সহ ব্যাখ্যা করো। 1 নম্বরে লিখেছি পটাশিয়াম ক্লোরেট অর্থাৎ KClO3। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পাওয়া যায় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। 2 নম্বর বিক্রিয়াটি লিখেছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে ক্যালসিয়াম কার্বনেট। তারপর 3 নম্বর বিক্রিয়াটি লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। দুই নম্বর 3, 4। তাহলে 2 নম্বর বিক্রিয়াটি লিখেছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে ক্যালসিয়াম কার্বনেট। 3 নম্বর বিক্রিয়াটি লিখেছি মার্কারি প্লাস অক্সিজেন তৈরি করেছে মার্কিউরিক অক্সাইড। সর্বশেষ 4 নম্বর বিক্রিয়াটি লিখেছি জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করেছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে গত ক্লাসে কিন্তু আমরা চিহ্নিত করেছিলাম কোনটা কোন ধরনের বিক্রিয়া এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করব। এর বাইরে আমাদের দুটি বাকি ছিল, সেই দুটি হচ্ছে 1 নম্বর প্রশ্নটা লিখেছি, তোমরা লক্ষ্য করো যে সমানুকরণ বিক্রিয়া বলতে কি বুঝো। তো সমানুকরণ বিক্রিয়ার আমরা উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করছি, তোমরা একটু দেখো। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি একটা বিক্রিয়া লিখেছি, বিক্রিয়ার রিঅ্যাকট্যান্টে দিয়েছি অ্যামোনিয়াম সায়ানেট, যার রাসায়নিক সংকেত হচ্ছে NH4CnO। এটাকে উত্তপ্ত করলে আমরা দেখলাম তৈরি হয়েছে একটি যৌগ, সেটা হচ্ছে ইউরিয়া, যেটা একটি সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই বিক্রিয়াটির দিকে তোমরা একটু লক্ষ্য করো, দেখবে বিক্রিয়ক এবং উৎপাদ, এখানে একটি বিক্রিয়কই একটি উৎপাদে পরিণত হচ্ছে, অতিরিক্ত কোনো বিক্রিয়ক ছিল না এবং অতিরিক্ত কোনো উৎপাদ তৈরি হয়নি। এমনকি বিক্রিয়কে একাধিক কোনো ভিন্ন পরমাণু নেই এবং উৎপাদেও একাধিক কোনো ভিন্ন পরমাণু নেই। অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেটের দিকে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে নাইট্রোজেন আছে 2টা, একটা হচ্ছে অ্যামোনিয়াম লিখতে আমরা N লিখেছি, আরেকটা হচ্ছে সায়ানেটে, আরেকটা আছে নাইট্রোজেন, অর্থাৎ 2টা। প্রোডাক্টের দিকে তোমরা লক্ষ্য করো, দেখবে ইউরিয়াও যখন তৈরি হয়েছে সেখানেও নাইট্রোজেন আছে 2টি, একটা হচ্ছে H2N এর মধ্যে নাইট্রোজেন প্রথম দিকে, আর 3 নম্বরে আবার আরেকটি আমরা বন্ড NH2 লিখেছি, সেখানেও একটি নাইট্রোজেন আছে। তাহলে বিক্রিয়কের নাইট্রোজেনের সংখ্যা 2টা, উৎপাদেও 2টা। একইভাবে তোমরা লক্ষ্য করো হাইড্রোজেন পরমাণু বিক্রিয়কে 4টি, NH4 এ 4টি হাইড্রোজেন। তো প্রোডাক্টেও কয়টি আমরা দেখছি, NH2 তে হাইড্রোজেন 2টা, আবার শেষে NH2 লিখেছি, সেখানেও হাইড্রোজেন 2টি। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিক্রিয়কে যে কয়টি হাইড্রোজেন আছে উৎপাদেও সেই কয়টি হাইড্রোজেন আছে। এছাড়া তোমরা লক্ষ্য করলে দেখবে বিক্রিয়কে একটি কার্বন আছে আর একটি অক্সিজেন আছে, প্রোডাক্টেও CO একসাথে তৈরি হয়েছে। তাহলে এখানে যে অবস্থাটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে বিক্রিয়কের পরমাণু এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সমান, শুধুমাত্র তাদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট বলে এটাকে আমরা, বা পুনর্বিন্যাস, অর্থাৎ কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি যৌগ তৈরি করলে সেই বিক্রিয়াকেই বলা হয় সমানুকরণ বিক্রিয়া। আমি আবার বলছি, কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের অণুতে বিদ্যমান পরমাণু সমূহ
পুনর্বিন্যস্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি পদার্থ বা এটাকে আমরা সমাণু বলতে পারি, নতুন একটি সমাণু তৈরি করলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে এর অণুতে বিদ্যমান পরমাণুগুলি পুনর্বিন্যস্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি যৌগ ইউরিয়া তৈরি করেছে। তাহলে আমরা যা দেখলাম, অ্যামোনিয়াম সায়ানেটের পরমাণুগুলা শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, অর্থাৎ স্থান পরিবর্তন করে একটি যৌগের মধ্যে থেকেই নতুন একটি যৌগ তৈরি করেছে। তাই 1 নম্বর বিক্রিয়াটিকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, যদি উদ্দীপক এই বিক্রিয়াটা দিয়ে বলে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের, কারণ সহ ব্যাখ্যা করো, তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে উদ্দীপকের বিক্রিয়াটি একটি সমানুকরণ বিক্রিয়া। কেন সমানুকরণ বিক্রিয়া? কারণ এখানে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে এর অনুস্থ বিদ্যমান বা অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি যৌগ ইউরিয়া তৈরি করেছে, তাই এটি একটি সমানুকরণ বিক্রিয়া। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর প্রশ্ন যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে দহন বিক্রিয়া বলতে কি বুঝো? তাহলে শিক্ষার্থীরা আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি দহন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি দহন বিক্রিয়া বলতে কি বুঝি আমরা সেটা আমি দেখাচ্ছি। তো বিক্রিয়াটি লক্ষ্য করো, 1 নম্বর বিক্রিয়া লিখেছি আমি কার্বন প্লাস অক্সিজেন তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড। আরেকটা বিক্রিয়া লিখেছি মিথেন প্লাস অক্সিজেন তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আমি ব্যালেন্স করিনি বা এখানে ব্যালেন্স করার প্রয়োজন নেই। তাহলে দহন বিক্রিয়া আমরা কিভাবে চিনব? দহন বিক্রিয়া আমরা চিনব, কোনো পদার্থকে যদি অক্সিজেন দ্বারা বিক্রিয়া করানো হয় তবেই তাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। তবে দহন বিক্রিয়ার সাথে সংশ্লেষণ বিক্রিয়ার একটু মিল আছে, কারণ সংশ্লেষণ বিক্রিয়াতে আমরা বলেছিলাম দুটি মৌল একত্রিত হয়ে যদি একটি যৌগ তৈরি করে তাহলে সেটাকে আমরা বলি সংশ্লেষণ। আবার দুটি যৌগ মিলে যদি একটি যৌগ তৈরি করে তাহলে সেটাকে আমরা বলি সংযোজন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমি যে দহন বিক্রিয়ায় কার্বনকে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করেছি, কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে, এই বিক্রিয়াটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো এটা হচ্ছে দহন বিক্রিয়া। কেন? কারণ আমরা জানি কোনো পদার্থকে অক্সিজেন দ্বারা পোড়ালে তাকে দহন বিক্রিয়া বলে, কার্বনকে অক্সিজেন দ্বারা পোড়ালে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কাজে এটা একটি দহন বিক্রিয়া। অনুরূপ ভাবে আমি আরেকটা বিক্রিয়া দিয়েছি, তোমরা লক্ষ্য করো, মিথেন প্লাস অক্সিজেন তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে এই ক্ষেত্রে আমরা মিথেন একটি যৌগ, যার সাথে অক্সিজেন যুক্ত করলে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর যে বিক্রিয়াটা দিয়েছি আমরা দহনের জন্য, তাহলে এটিও আমরা দহন বিক্রিয়া হিসেবে বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাকে যদি বলা হয় উদ্দীপক আকারে দিয়ে যে মিথেন প্লাস অক্সিজেন তৈরি করবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটি কোন ধরনের বিক্রিয়া? তুমি বলবে এটি একটি দহন বিক্রিয়া। কেন এটি দহন বিক্রিয়া? কারণ মিথেনকে অক্সিজেন দ্বারা পোড়ানোতে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়েছে, যা দহন বিক্রিয়ার সংজ্ঞাকে সমর্থন করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর কতগুলি বিক্রিয়া আমি দিয়েছি, এই বিক্রিয়াগুলি আলাদা আলাদা ভাবে তোমরা বুঝার চেষ্টা করবে, এবং গত ক্লাসে এই বিষয়গুলির উপরে আমি ধারণা দিয়েছিলাম। তবু আজকে আবার তোমাদেরকে উদ্দীপকে কিছু বিক্রিয়া ব্যবহার করে কিভাবে করতে হয় সেটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। ধরো 3 নম্বর প্রশ্নটা একটা উদ্দীপক আকারে দেওয়া আছে, উদ্দীপকের 4টি কোশ্চেন, 4টি বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া আমি দিয়েছি পটাশিয়াম ক্লোরাইড, যাকে উত্তপ্ত করলে পাওয়া যায় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। 2 নম্বর বিক্রিয়া আমি দিয়েছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, যেখানে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট। 3 নম্বর বিক্রিয়া দিয়েছি মার্কারি প্লাস অক্সিজেন তৈরি করেছে মার্কিউরিক অক্সাইড। লক্ষ্য করো, আমি বলেছি মার্কিউরিক অক্সাইড, অর্থাৎ এখানে মার্কারির যোজনী 2, সেই জন্য আমি ইক বলেছি। আর মার্কারির যোজনী যদি 1 হতো তাহলে আস বলতাম, মার্কিউরাস। তাই এই যৌগটির নাম আমরা দিব মার্কিউরিক অক্সাইড, HGO। এখানে মার্কারির যোজনী 2, অক্সিজেনের যোজনীও 2।
দুটি মৌলের যোজনী যদি একই হয় তাহলে সেই যোজনী আমরা লিখি না, দুই দুই বাদ দিয়েছি, এই জন্য সংকেতটা লিখেছি আমরা HgO। 4 নম্বর বিক্রিয়াটার দিকে লক্ষ্য করো। 4 নম্বর বিক্রিয়া লিখেছি জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে উদ্দীপকের আলোকে আমরা এই 4টা বিক্রিয়া একটু লক্ষ্য করি। এখন তোমাকে বলা হলো 1 নম্বর বিক্রিয়াটি কোন ধরনের, কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে তুমি কি বলবে? বিক্রিয়াটা দেখেই তোমাকে প্রথমে চিন্তা হবে এই বিক্রিয়াটার কোন সংজ্ঞাটাকে সমর্থন করে। তাহলে শিক্ষার্থীরা মনে করে দেখো, গত ক্লাসে আমি বলেছিলাম যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায় তাকে বিযোজন বিক্রিয়া বলে। আমি আবার বলছি, যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থকে ভাঙলে বা বিযোজিত করলে একাধিক নতুন কোনো পদার্থ পাওয়া যায় তাকে বিযোজন বিক্রিয়া বলে। তাহলে 1 নম্বর বিক্রিয়াটিকে তোমরা লক্ষ্য করো, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে এটা বিযোজিত হয়ে বা ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়। তাহলে এই বিক্রিয়াটি কিন্তু বিযোজন বিক্রিয়ার সংজ্ঞাকে সমর্থন করে। তাই আমরা প্রথমে বলবো 1 নম্বর বিক্রিয়াটি হলো বিযোজন বিক্রিয়া। কেন এটা বিযোজন বিক্রিয়া? কারণ এখানে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে এটি উত্তাপে বিযোজিত হয়ে সম্পূর্ণ নতুন দুটি পদার্থ পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি করেছে, তাই এটি একটি বিযোজন বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটির দিকে তোমরা লক্ষ্য করো, আমি লিখেছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে তৈরি করেছে কি? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমরা বলেছিলাম যে বিক্রিয়ায় একাধিক পদার্থ একত্রিত হয়ে যদি একটি যৌগ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে 2 নম্বর বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন বিক্রিয়া? কারণ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের প্রত্যক্ষ সংযোগে সম্পূর্ণ নতুন একটি পদার্থ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে, তাই আমরা এটাকে বলবো এটা সংযোজন বিক্রিয়া। অনুরূপভাবে পরের বিক্রিয়াটাকে আমরা কি লিখতে পারি? তোমরা একটু লক্ষ্য করো, মার্কারি প্লাস অক্সিজেন। তাহলে তৈরি করেছে মার্কিউরিক অক্সাইড। তাহলে এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। ওই আগেরটা যেহেতু সংযোজন বলেছি, এটাকে আমরা সংশ্লেষণ বলতে পারি। সংশ্লেষণের সাথে সংযোজনের পার্থক্য কোথায় তোমরা একটু লক্ষ্য করো। সংশ্লেষণ বিক্রিয়ায় শুধুমাত্র 2টা মৌলের মধ্যে একত্রিত হয়ে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে, কিন্তু সংযোজন বিক্রিয়ায় মৌলও হতে পারে যৌগও হতে পারে। তাহলে 3 নম্বর বিক্রিয়াটিকে কিন্তু আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারি, আবার সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। কারণ মার্কারি একটি মৌল, অক্সিজেন আরেকটি মৌল, দুটি মৌল একত্রিত হয়ে একটি যৌগ তৈরি করেছে মার্কিউরিক অক্সাইড, তাই আমরা এটাকে সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। কিন্তু 2 নম্বর বিক্রিয়াটাকে কিন্তু আমরা সংশ্লেষণ বলতে পারবো না, এটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন বিক্রিয়া? কারণ বিক্রিয়কে দুটি পদার্থই যৌগ হিসেবে আমরা ব্যবহার করেছি, একটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানে দুটি যৌগ, কিন্তু 3 নম্বর বিক্রিয়ায় লক্ষ্য করো দুটি যৌগ নয়, এরা দুটি মৌল। তাহলে দুটি মৌলের প্রত্যক্ষ সংযোগে যদি নতুন যৌগ তৈরি করে তাহলে সেটাকে আমরা শুধুমাত্র সংশ্লেষণ তো বলবো, সংযোজনও বলা যাবে, কিন্তু ওইটাকে শুধুমাত্র সংযোজন বলবো। তো এই বিষয়টা মাথায় রাখবে তোমরা। 4 নম্বর বিক্রিয়া জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করেছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো 4 নম্বর বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা তোমরা একটু মনে করো, যে বিক্রিয়ায় একটি মৌল অপর একটি যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে ওই জায়গায় নিজে বসে সম্পূর্ণ নতুন একটি পদার্থ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে জিঙ্ক ও কপার সালফেটের বিক্রিয়ায় আমরা লক্ষ্য করছি জিঙ্ক সালফেট এবং কপার তৈরি করে, তাহলে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন বিক্রিয়া? কারণ জিঙ্ক ও কপার সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক পরমাণুটি কপার সালফেটের কপার পরমাণুকে প্রতিস্থাপিত করে বা সরিয়ে ওই জায়গায় নিজে বসে সম্পূর্ণ নতুন একটি যৌগ জিঙ্ক সালফেট তৈরি করেছে, তাই এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এইভাবে এগুলি পড়বে, কোন বিক্রিয়া কোন ধরনের, কারণ কি, এগুলা পড়ে ফেলবে। তাহলেই তোমাদের এই অংশ থেকে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর সহজে তোমরা করতে পারবে। আমি আরেকটি উদ্দীপক আকারে নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট তৈরি করবে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। তাহলে কি হবে, এরপরে আরেকটা বিক্রিয়া দিচ্ছি, ধরো জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করবে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি উদ্দীপক হিসেবে দুটি বিক্রিয়া লিখেছি। তো বিক্রিয়াগুলির ধরন এবং এর থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা তোমরা একটু লক্ষ্য করো। তোমরা, আমি 1 নম্বর বিক্রিয়া লিখেছি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট তৈরি করেছে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। 2 নম্বর বিক্রিয়া লিখেছি জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করেছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এই দুটি বিক্রিয়ায় তোমাকে বলা হলো 1 নম্বর বিক্রিয়াটি নন রিডক্স হলেও 2 নম্বর বিক্রিয়াটি রিডক্স বিক্রিয়া, কারণ সহ বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার উপযোগী বা পরীক্ষায় সবসময় আসে এরকম একটা প্রশ্নই। অর্থাৎ 1 নম্বর বিক্রিয়াটিকে আমরা বলছি নন রিডক্স বিক্রিয়া, আর 2 নম্বর বিক্রিয়াটিকে আমরা বলছি রিডক্স বিক্রিয়া। একই সাথে তোমরা একটু লক্ষ্য করো, 2 নম্বর বিক্রিয়াটি কিন্তু একটু আগে আমি আলোচনা করেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া হিসাবে। তাহলে এ থেকে তোমরা কি বুঝতে পারছো, প্রতিস্থাপন বিক্রিয়াগুলিকে আমরা রিডক্স বিক্রিয়া বলতে পারি। তাহলে রিডক্স বিক্রিয়া কাকে বলে আর নন রিডক্স বিক্রিয়া কাকে বলে সেই বিষয়টি আগে আমরা জানবো। তাহলে 1 নম্বর বিক্রিয়াটির দিকে লক্ষ্য করো তোমরা, এই বিক্রিয়াটিকে আমরা অধক্ষেপণ বিক্রিয়াও বলে থাকি। আবার শুনো তোমরা শিক্ষার্থীরা, এটাকে আমরা অধক্ষেপণ বিক্রিয়াও বলি, আবার এটাকে নন রিডক্স বিক্রিয়াও আমরা বলি। কিন্তু যখন বলা হবে 1 নম্বর বিক্রিয়াটি একটি নন রিডক্স বিক্রিয়া, তখন তুমি নন রিডক্স বিক্রিয়া হিসাবে এটার উত্তর দিবে। আবার যদি বলে 1 নম্বর বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া, তাহলে তুমি অধক্ষেপণ বিক্রিয়া হিসাবে এটার উত্তর করবে। তাহলে আমরা যেটা বলছিলাম, 1 নম্বর বিক্রিয়াটি হচ্ছে একটি নন রিডক্স বিক্রিয়া। কেন নন রিডক্স বিক্রিয়া? প্রথমে জানতে হবে নন রিডক্স বিক্রিয়া কাকে বলে। তাহলে আমরা জানি যে সকল বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি আবার বলছি, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। কিভাবে আমরা বুঝবো ইলেকট্রনের স্থানান্তর ঘটেনি? আমরা বিক্রিয়াটির বিক্রিয়ক এবং উৎপাদের দিকে লক্ষ্য করব। বিক্রিয়কের মৌলগুলির বা মূলকগুলির জারণ সংখ্যা এবং উৎপাদের মৌল বা আয়নগুলির জারণ সংখ্যা বা যোজনী একই থাকবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, একই থাকে কিভাবে? সোডিয়ামের জারণ সংখ্যা +1, এখানেও +1। ক্লোরিনের জারণ সংখ্যা -1, এখানেও ক্লোরিনের জারণ সংখ্যা -1। সিলভারের জারণ সংখ্যা +1, সিলভারের জারণ সংখ্যা +1। নাইট্রেটের জারণ সংখ্যা -1, নাইট্রেটের জারণ সংখ্যা -1। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়ায় প্রত্যেকটি মৌলের অথবা যৌগমূলকের যোজনী বা জারণ সংখ্যা তোমরা যাই বলো, এখানে কোনোই পরিবর্তন হয়নি। অর্থাৎ বিক্রিয়ক সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ সংখ্যা +1 এবং ক্লোরিনের জারণ সংখ্যাও -1। একইভাবে প্রোডাক্টের দিকে তোমরা লক্ষ্য করো, প্রোডাক্টের সোডিয়াম নাইট্রেটে সোডিয়ামের জারণ সংখ্যা +1, আবার সিলভার ক্লোরাইডে ক্লোরাইডের জারণ সংখ্যা -1। তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি সোডিয়াম এবং ক্লোরিনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ দুই দিকেই সমান। আবার আমরা লক্ষ্য করি বিক্রিয়কের সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3, তোমরা লক্ষ্য করো আমি লিখেছি সিলভারের জারণ সংখ্যা +1, আবার যৌগমূলক নাইট্রেটের জারণ সংখ্যা হচ্ছে -1। অনুরূপভাবে প্রোডাক্টের দিকে তোমরা লক্ষ্য করো, সিলভার ক্লোরাইডে সিলভারের জারণ সংখ্যা +1, আবার সোডিয়াম নাইট্রেটে নাইট্রেটের জারণ সংখ্যা -1। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে কোনোটিরই জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা কি বলতে পারি? একটু আগে যে কথা বলেছিলাম, যে বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। যেহেতু 1 নম্বর বিক্রিয়াটিতে আমরা দেখছি বিক্রিয়ক এবং উৎপাদ সকল ক্ষেত্রে জারণ সংখ্যা একই থাকে, তাই এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। সুতরাং বলা যায় যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি নন রিডক্স বিক্রিয়া। আমি আবার বলছি,
এক নম্বর বিক্রিয়াটি একটি নন রিডক্স বিক্রিয়া, কারণ আমরা জানি যে সকল বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। উদ্দীপকের এক নম্বর বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মৌল বা আয়নগুলির জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি তথা ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটেনি, তাই এক নম্বর বিক্রিয়াটি একটি নন রিডক্স বিক্রিয়া। অন্যভাবে তোমাকে যদি বলা হয় উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া, ব্যাখ্যা করো, তাহলে তুমি কিভাবে লিখবে? তখন অধঃক্ষেপ কাকে বলে সেটা তোমরা উল্লেখ করবে। অর্থাৎ কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় উপাদানগুলি বিক্রিয়া করে যদি একটি উৎপাদ তৈরি করে, সেই একটি উৎপাদ যদি পাত্রের তলায় জমে যায় তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। আমি আবার বলছি, রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কোনো একটি পদার্থ যদি পাত্রের তলায় জমা হয় তবে সেই পদার্থটিকে বলা হয় অধঃক্ষেপ, আর বিক্রিয়াটিকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে তোমরা লক্ষ্য করো, এক নম্বর বিক্রিয়াতে আমরা লিখলাম সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট তৈরি করেছে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। আমি সিলভার ক্লোরাইডের নিচে একটি তীর চিহ্ন দিয়েছি উল্টা দিকে, অর্থাৎ নিচের দিকে। এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে সিলভার ক্লোরাইড একটি সাদা পদার্থ যেটা পাত্রের তলায় জমে যায়, অর্থাৎ এটি একটি অধঃক্ষেপ হিসাবে জমা হয়েছে, তাই এক নম্বর বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া। তোমাকে এভাবে বলতে পারে অধঃক্ষেপণ বিক্রিয়া একটি নন রিডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। তাহলে তুমি অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে এটাও লিখবে, নন রিডক্স বিক্রিয়া ওইটাও লিখবে, তারপরে তুলনা করে লাস্টে তুমি লিখবে সুতরাং উদ্দীপকের বিক্রিয়াটি যেহেতু অধঃক্ষেপণ বিক্রিয়া, আর আমরা যেহেতু জানি অধঃক্ষেপণ বিক্রিয়াতেও ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে না, তাই অধঃক্ষেপণ বিক্রিয়াও একটি নন রিডক্স বিক্রিয়া। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ আরেকটি কোশ্চেন, জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করেছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এই বিক্রিয়া আমি বলেছিলাম এটি রিডক্স বিক্রিয়া, কারণ সহ ব্যাখ্যা। একই সাথে একটু আগে আমরা বিক্রিয়াটা দিয়েছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে পড়েছিলাম। প্রতিস্থাপন আকারে যদি দেওয়া প্রয়োজন হয়, চাওয়া হয়, তাহলে তুমি প্রতিস্থাপনই লিখবে, আর যদি রেডক্স বিক্রিয়া আকারে বলা হয় তাহলে তুমি রেডক্স বিক্রিয়ায় লিখবে। যেমন একটু আগে বলেছিলাম নন রিডক্স এবং অধঃক্ষেপণ, শেষে বলেছি অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। তাহলে এখানেও তোমাকে বলতে পারে প্রতিস্থাপন বিক্রিয়া একটি রিডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। তাহলে এইভাবে আমরা এখানে উত্তরটা সাজাতে পারি। তাহলে আমরা 2 নম্বর বিক্রিয়াটিকে প্রথমে এটি একটি রিডক্স বিক্রিয়া সেই দিক থেকে আলোচনা করে এটা সমাধান করি। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, জানি সকল মৌলের জারণ সংখ্যা মুক্ত অবস্থায় 0 হয়, তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0 আর কপারের জারণ সংখ্যা 0, আর কপার সালফেটে কপারের জারণ সংখ্যা +2 আর জিঙ্কের জারণ সংখ্যা +2। তাহলে লক্ষ্য করো তোমরা এই বিক্রিয়াটা, জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক 2+ যোগ কপার 0, এটাও 0। তাহলে আমি সালফেটটা বাদ দিয়েছি, কেন বাদ দিয়েছি? এটাকে আমরা বলি দর্শক আয়ন। গত ক্লাসে বলেছিলাম যে আয়নটি বিক্রিয়ায় কোন রকম ভূমিকা রাখে না, শুধুমাত্র উপস্থিত থাকে, তাদেরকে আমরা বলি দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন এখানে সালফেট আয়ন, এই কারণেই দর্শক আয়ন, আর বিক্রিয়া অংশগ্রহণ করেনি আমরা বুঝবো, কারণ সালফেটের জারণ সংখ্যা বিক্রিয়কে 2-, উৎপাদেও 2-। একটু আগেও বলেছিলাম যে সকল পদার্থগুলির জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলি, জারণ সংখ্যার পরিবর্তন যেহেতু এখানে হবে না সেই জন্য তাদেরকে আমরা বলি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ তারা বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না, তাই আমরা সালফেটটা বাদ দিয়ে বিক্রিয়াটা লিখেছি। এবার তোমরা লক্ষ্য করো, জিঙ্ক পরিণত হয়েছে জিঙ্ক 2+-এ, আবার কপার 2+টা পরিণত হয়েছে কপারে। তাহলে এবার আমি এটা কেন রেডক্স বিক্রিয়া এটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দুটো অর্ধ বিক্রিয়া আমরা বলেছিলাম, রেডক্স বিক্রিয়া 2 প্রকার, একটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটাকে আমরা বলি বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে? যে অর্ধ বিক্রিয়ায় কোন একটি পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয় তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে। অন্যদিকে যে বিক্রিয়ায় কোন একটি পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটিতে আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা করে দেখিয়ে তারপরে আমরা যোগ করব। তাহলে লিখে দিচ্ছি শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ
অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে? যে অর্ধ বিক্রিয়া ইলেকট্রন দান করে। তাহলে দান করলে ইলেকট্রনের জারণ সংখ্যা বেড়ে যায়। কয়টা দান করেছে? 2টি। আর কপার 2+ কয়টি গ্রহণ করেছে? 2টি। তৈরি হবে কি? কপার। সুতরাং রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া কি জিনিস? রিডক্স বিক্রিয়া হচ্ছে দুইটি অর্ধ বিক্রিয়াকে যোগ করলে ইলেকট্রনের স্থানান্তরটা আমরা পেয়ে যাই, এবং সেই যোগফলটাই হলো রিডক্স বিক্রিয়া। তাহলে কি তৈরি হবে? জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক 2+ যোগ কপার। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এটা কেন রিডক্স বিক্রিয়া দেখালাম? এর কারণ হলো বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, অর্থাৎ জিঙ্ক 2টি ইলেকট্রন দান করেছে, কাজে এটি জারণ অর্ধ বিক্রিয়া অংশগ্রহণ করেছে। আর কপার 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তারপর আমরা রিডক্স বিক্রিয়া কিভাবে লিখি? জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াকে যোগ করলেই আমরা রিডক্স বিক্রিয়া পেয়ে যাই। সর্বশেষে আমরা এই বিক্রিয়াটাকে মূল বিক্রিয়া যেটা উদ্দীপকে ছিল সেটা বা আমরা লিখে সালফেটটাকে অ্যাড করে দিব, জিঙ্ক সালফেট প্লাস কপার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এগুলি ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। এবং বিক্রিয়া ক্ষেত্রে যোজনী কার কত, জারণ সংখ্যা কত, কিভাবে বের করতে হয়, এগুলি অবশ্যই মাথায় রাখবে। তো আশা করি শিক্ষার্থীরা বাসায় এগুলি পড়াশোনা করবে ভালো করে এবং ভালো থাকবে। আজকের মতো এতটুকুই শেষ করলাম। আল্লাহ হাফেজ।